নমস্কার, আমি পারমিতা। শুরু করছি আপনার কথা। আজকের আপনার কথার যে বিষয়, সেই বিষয় নিয়ে অতি অবশ্যই আপনাদের মতামত তো শুনবই, তবে সবার আগে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। শব্দে লাগামের পর এবার ধর্নাতেও কোপ। সংসদ চত্বরে করা যাবে না কোনো বিক্ষোভ, অবস্থান, অনশন, ধর্মীয় অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা। হিটলার সুলভ মনোভাব নিয়ে চলছে কেন্দ্র। ধর্না বিতর্কে তোপ অধীরের। এভাবে বিরোধীদের অধিকার খর্ব করা যায় না বললেন তাপস রায়। এমস কাণ্ডের তদন্তে বাঁকুড়ায় বিজেপি বিধায়কের বাড়িতে সিআইডি। বিধায়ক কন্যা মৈত্রী দানাকে ম্যারাথন জেরায়। পিছনে রাজনীতি রয়েছে অভিযোগ শুভেন্দুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক। এনআইআরএফ এর তালিকায় চতুর্থ স্থানে যাদবপুর, অষ্টম স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। মান নামলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। এনআইআরএফ এর তালিকায় ৯৮তম স্থানে বিশ্বভারতী। গত বছর ৬৮ নম্বরে ছিল কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়। ডলারের নিরিখে টাকার দামে রেকর্ড পতন। ভারতীয় মুদ্রায় $১ ৮০ টাকা। টুইটার প্রধানমন্ত্রীকে খোঁচা প্রিয়াঙ্কা গান্ধীর। ললিত মোদীর সঙ্গে সুস্মিতার প্রেম নিয়ে গুঞ্জন। মুখ খুললেন প্রাক্তন বিশ্বসুন্দরী। কিশোর ইঙ্গিত, তোলপাড় সোশ্যাল মিডিয়া। যোগী রাজ্যে ফের প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা। সোনভদ্রে গুলিবিদ্ধ ২ সাংবাদিক। সংকট মুক্ত জানালো উত্তরপ্রদেশ পুলিশ। এক মাসে লাদাখ সফরে দলাই লামা। তিব্বতে ধর্মগুরু পৌঁছতেই লাদাখে উচ্ছ্বাস, চাপে চীন। লাদাখে লাল ফৌজের চোখরাঙানি। গালওয়ান সংঘর্ষের পর থেকে চীনা কবজায় ভেড়ার চারণভূমি। সংকটে পশমিনা উল উৎপাদন। ২০১৮ টুইট মামলায় অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ জুবেরের জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। বাকি মামলা নিষ্পত্তি না হওয়ায় আপাতত জেলেই জুবের। দিল্লির আলিপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান গুদামের পাঁচিল। মৃত কমপক্ষে ৫, আশঙ্কাজনক ২। কেরলে মাঙ্কিপক্সের সংক্রমণ, উদ্বিগ্ন কেন্দ্র। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে সতর্কবার্তা পাঠালো স্বাস্থ্য মন্ত্রক। ইস্তফা দিলেন রাজাপাকসে। পদত্যাগ গৃহীত হয়েছে। অন্তর্বর্তী রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে, জানালেন স্পিকার। ২০ জুলাই লঙ্কায় প্রেসিডেন্ট ভোট। সংসদে আসুক নতুন শব্দ, আসুক নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা রুদ্রনীল। কলকাতা টিভিতে দেখুন চতুর্থ স্তম্ভ এবং সুচন্দ্রিমা আজ রাত ১০টায়। বাংলাতে একটা প্রবাদ আছে, নিজের বেলায় আঁটিশুটি আর পরের বেলায় দাঁত কপাটি। অসংসদীয় শব্দভাণ্ডারের যে তালিকা আসন্ন বাদল অধিবেশনের প্রাক্কালে প্রকাশ করা হয়েছে, তা বিশ্লেষণ করলেই মালুম হয়ে যাবে সরকার পক্ষ নিজেদের সুবিধার্থে যা খুশি শব্দ অধিবেশনে ব্যবহার করতে পারে। কিন্তু বিরোধীরা সেই শব্দ বললেই তা নাকি অসংসদীয়। বিরোধী কণ্ঠস্বরের মোদি শাহ জামানার নয়া তালিকা। আসুন দেখা যাক। তানাশা বা তানাশাহী, যার মানে স্বৈরাচার। দিল্লির সংসদে, রাজ্যের বিধানসভায়, এমনকি হাটে বাজারে সর্বত্র খুবই চালু শব্দ। এগুলো নাকি অসংসদীয়, তাই অধিবেশনে আর বলা যাবে না। বিশ্বের ইতিহাসে এই মুখগুলো খুবই পরিচিত। গ্যাস চেম্বারে, ফায়ারিং স্কোয়াডে কিংবা সাইবেরিয়ার জঙ্গলে মানুষ খুনের ঘটনার ইতিহাসের পাতা উল্টালে এই মুখগুলো ভেসে আসবেই। তানাশাহী শব্দের মূর্তরূপ এই ঐতিহাসিক মুখগুলো, যাদের রাজনীতি, ক্ষমতা এসবের প্রতিশব্দ হয়ে গিয়েছে তানাশাহী। তাহলে কি হিটলার বা স্টালিন প্রসঙ্গে সংসদে তানাশাহী বললে সেটা অসংসদীয় হয়ে যাবে? মজার বিষয়, জরুরি অবস্থান নিন্দা করতে গিয়ে বর্তমান শাসক বিজেপি নেতারা তানাশাহী ব্যবহার করতেন, অথচ বাদল অধিবেশনের মুখে সেই বিজেপি বিরোধী কণ্ঠরোধ করতে তানাশা বা তানাশাহী শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। অসংসদীয় শব্দের তালিকায় রয়েছে জুমলাবাজি। বিরোধীরা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গকে জুমলাবাজি বলে কটাক্ষে বিধে থাকেন। যেমন বিরোধীদের দাবি, ক্ষমতায় এলে নাগরিকদের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার যে নির্বাচনী প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী দিয়েছিলেন তা রক্ষিত হয়নি। একেই জুমলাবাজি বলে সংসদে অভিহিত করে বিরোধী সদস্যরা। কিন্তু সেই দাবি নস্যাৎ করতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই পাল্টা বিরোধীরা জুমলাবাজি করছে
বলে দাবি করেন সংসদে। তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী কোনোদিন টাকা দেওয়ার কথা বলেননি, ওটাই নাকি বিরোধীদের জুমলা। जो काले धन वापिस लाकर गरीबों को फायदा पहुंचाने की बात है, उनकी योजनाएं बनती, उनके फायदे के लिए काम होता है। इस माध्यम से पैसा जाता है, किसी को कैश कभी नहीं दिया जाता, वो सबको मालूम है। ये भाषण देने का एक तरीका है, एक जुमला है। কিন্তু অমিত শাহ যখন বলেছিলেন তখন তা অসংসদীয় বলে অধিবেশনের রেকর্ড থেকে বাদ যায়নি। এবার বিরোধীদের রুখতে জুমলা শব্দ নিষিদ্ধ করা হলো। অথচ বিরোধীদের আন্দোলনজীবী বলে রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদীর ভাষণ, যা রীতিমতো অমর্যাদাকর, তা কিন্তু বাদ যায়নি সংসদের রেকর্ড থেকে। जो आंदोलनजीवी है वो आंदोलन के बिना जी नहीं सकते हैं और आंदोलन से जीने के लिए रास्ते खोजते रहते हैं। हमें ऐसे लोगों को पहचानना होगा कि वो जो सब जगह पे पहुंच करके और बड़ा आइडियोलॉजिकल स्टैंड दे देते हैं, गुमराह कर देते हैं, नए नए तरीके बता देते हैं। देश आंदोलनजीवी लोगों से बचे, इसके लिए हम सबको, और ये उनकी ताकत है। उनका क्या है, खुद खड़ा नहीं कर सकते चीजें, किसी की चल रही तो जाके बैठ जाते हैं, वो अपना जो जितने दिन चले चल जाता है उनका। ऐसे लोगों को पहचानने की बहुत आवश्यकता है। ये सारे आंदोलनजीवी परजीवी होते हैं। সেদিন যে তিনি বিরোধীদের জুমলাবাজির মোকাবিলা করতে গিয়ে আন্দোলনজীবী বলেছিলেন, তাতে কোনো অসংসদীয় খুঁজে পাননি স্পিকার। তাই তার নিষিদ্ধ শব্দের তালিকায় আন্দোলনজীবী নেই। এতেই আরও স্পষ্ট হলো সরকারের দ্বিচারিতা। কলকাতা টিভি। আজকের এই প্রতিবেদনের পর নিশ্চয়ই আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আজকের আপনার কথার বিষয়টা কি। আমরা এই নিয়ে আরও বেশ কিছু প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব, তবে তার আগে এখন সময় একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। সংসদীয় ভাষা থেকে অসংবেদনশীল শব্দ বাদ যেতেই পারে, কিন্তু সংবেদনশীলতার অজুহাত দেখিয়ে শুধুমাত্র বিরোধীদের মুখ বন্ধ করাটা গণতন্ত্রের পক্ষে মোটেই সুখকর হয় না। কেন্দ্রের তালিকায় তার ইঙ্গিত মিলেছে বলেই মনে করছে বিরোধী মহল, যদিও শব্দ ব্যবহারের পরিপ্রেক্ষিত অনুসারে তার অর্থের কিছুটা তারতম্য ঘটে, এমনটাই মনে করেন লোকসভা স্পিকার ওম বিড়লা। সংসদ অথবা যে কোনো রাজ্যের বিধানসভা, সর্বত্রই যেটা লক্ষ্য রাখা হয়, শাসক বিরোধী বিতর্কের জেরে কেউ যাতে এমন কোনো শব্দ প্রয়োগ না করে বসেন যা কারো শারীরিক গঠন, জাতিগত পরিচিতি বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। বক্তা সে যে তরফেরই হোক না কেন, প্রয়োজনে স্পিকার সংশ্লিষ্ট শব্দ কার্যনির্বাহী থেকে বাদ দিয়ে দেন। একসময় এমন কোনো আপত্তিজনক শব্দ ব্যবহার সম্পর্কে কেউ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে তা বাদ যায়, তবে এক্ষেত্রে স্পিকার মনে করলে তবেই ওই শব্দটি ভাষণের রেকর্ড থেকে বাদ দেওয়া যাবে। किसी शब्द को बैन नहीं किया है, उस समय के संदर्भ में जब जब भी आवश्यक हुआ तो विलोपित किया है। और कोई भी माननीय सदस्य को उस समय जब उनको उनके भाषण की प्रति दी जाती है, उस समय उनको कोई आपत्ति हो, चाहे सत्ता पक्ष हो चाहे प्रतिपक्ष हो, कि आपने मेरे उन शब्दों को विलोपित किया है, वो विलोपित करना उचित नहीं था, किस कारण से किए हैं। अगर वो सचिवालय के अंदर कोई नोटिस देते हैं तो सचिवालय उस नोटिस पर उनको जवाब देता है। ये सारे शब्द जो विलोपित किए गए हैं, उनकी जो भी माननीय सदस्यों ने बोले उनकी जानकारी में अच्छा होता कि अगर विलोपित शब्दों के अंदर उनकी आपत्ति होती तो वह सचिवालय को जानकारी देते। हम फिर भी हम उचित समझते, लेकिन न्याय का अधिकार, क्योंकि नियम प्रक्रिया के अंदर पीठासीन अधिकारी का अधिकार है, हम उनकी बात सुनते। हमें उसके बाद भी लगता है कि नहीं, ये असंसदीय है, तो ये अधिकार हमें है, नियम प्रक्रियाओं के अंदर हम उस अधिकार को प्रयोग करके असंसदीय मानते। স্পিকার শব্দ ব্যবহারের প্রেক্ষিত বিবেচনার কথা বলেছেন, কিন্তু কার্যক্ষেত্রে শাসক ও বিরোধী উভয় পক্ষ সম্পর্কে নিরপেক্ষ অবস্থান থাকবে কিনা এখন সেটাই দেখার। কলকাতা টিভি। লোকসভা স্পিকার ওম বিড়লার বক্তব্য আপনাদের শোনালাম, কিন্তু সংসদে শব্দ ব্যবহার নিয়ে শোরগোল তুলেছে সরকার পক্ষ। কিন্তু মথুরায় যে গণধর্ষণের ঘটনা ঘটেছে তা নিয়ে পরিষদীয় স্তরে উল্লেখ করতে গিয়ে শিষ্ট ভাষা আদৌ কি খুঁজে পাওয়া সম্ভব? দেখুন তো।
শুধু গণধর্ষণ নয়, মথুরায় 35 বছর বয়সী এক দলিত মহিলাকে 4 জন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ। কিন্তু সেখানেই থেমে থাকেনি দুষ্কৃতীরা। পালাবার সময় মোটর বাইকের চাকায় ওই মহিলার পা পিষে দেয় তারা। তাকে রেল লাইনের ধারে বেহুশ অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা। তার পরিবারের সদস্যদের দাবি, গত 3 মাস যাবৎ তাকে চিকিৎসার জন্য মথুরা এবং আগ্রার হাসপাতালে নিয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। পুলিশের কাছ থেকে প্রথম দিকে কোনো সহায়তাই মেলেনি। অবশেষে তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে। আর এই ঘটনার পর থেকে ওই মহিলা কথা বলার শক্তি পর্যন্ত হারিয়েছেন। थाने पर आकर सूचना दी कि उसके गांव के 2 व्यक्तियों द्वारा मोटरसाइकिल से ले जाकर उसके साथ जबरन शारीरिक संबंध बनाए गए। तत्पश्चात उन दोनों युवकों द्वारा उसे बेहोशी की हालत में ट्रैक के पास छोड़ दिया गया। इस प्रकरण में अभियोग पंजीकृत करते हुए दोनों अभियुक्तों को गिरफ्तार कर लिया गया है। अन्य विधिक कार्रवाई करते हुए योजना का शीघ्र ही विस्तार किया जाएगा। এখন প্রশ্ন উঠছে, এই ধরনের নৃশংস ঘটনার প্রসঙ্গ সংসদে যথাযথভাবে উল্লেখ করা যাবে তো, নাকি ধর্ষণ প্রসঙ্গ বাদ দিতে হবে? কলকাতা টিভি। আপনারা দেখলেন এই প্রতিবেদন। এই ধর্ষণ শব্দটিকেও কিন্তু অসংসদীয় বলে ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে যে সংসদের কোনো কক্ষেই ধর্ষণ শব্দটি ব্যবহার করা যাবে না। তার মানে কোথাও গিয়ে কি ধর্ষণের প্রসঙ্গ তোলা যাবে না? ধর্ষণের প্রসঙ্গ বাদ দিতে বলা হচ্ছে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আজকে আমরা এই নিয়ে কথা বলবো, আলোচনা করব, নেব আপনাদের মতামত। তবে এই মুহূর্তে আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতেই হচ্ছে, সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার। বিরতির পর ফিরে আপনাদের মতামত শুনবো। ছোট্ট বিরতি, দেখা হচ্ছে তারপর। আজকের আপনার কথার বিষয় হলো বিরোধী স্বরে নিষেধাজ্ঞা কেন্দ্রের। এ নিয়েই আমরা আলোচনা করব, শুনবো আপনাদের কি মতামত। প্রথমেই রয়েছেন মলয় ভট্টাচার্য। বলুন মলয় বাবু। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা পারমিতা ম্যাডাম। বলুন। এখন এই যে সংবেদনশীল আর কোনটা সংবেদনশীল নয়, এগুলো কারা ঠিক করছে? তারা কি যথেষ্ট শিক্ষিত? কেননা একটা শব্দ বাদ দিতে গেলে তার প্রতিশব্দ ব্যবহার করতে হবে, তা না হলে শব্দটা গুরুত্ব হারাবে। কারণ আমি ধর্ষণ শব্দটা বলতে চাইছি, তার বদলে হয়তো বলাৎকার হতে পারে। আর ধর্ষণকারীর জায়গায় কি কি শব্দ ব্যবহার করব? তো এই প্রতিশব্দগুলো তো তাদের দিতে হবে যে এই শব্দগুলো সংবেদনশীল নয়, তাহলে তার প্রতিশব্দ এইগুলো ব্যবহার করতে হবে। এটা স্পিকার ঠিক করবে, স্পিকারের ব্যাপার। সে কোনটা বাদ দেবে, কোনটা রাখবে, এসব কারা ঠিক করছে? সব কারা ঠিক করছে? আমার তো মনে হচ্ছে এটা মানে অনুর্বর মস্তিষ্ক প্রসূত সমস্ত কথাবার্তা এরা এখানে চালু করছে। আর ওই যে দুমুখো বলছে, দুমুখো নয়, এটা একদম মানে একনায়ক তন্ত্রের জায়গায় পৌঁছে যাচ্ছে মানে রীতিমতো। হ্যাঁ, বিরোধীদের তো আলাদা করা হচ্ছেই। আরে বাবা, একনায়কতন্ত্র যে শব্দটা আপনি বললেন না এখন এই মুহূর্তে আমাদের টেলিভিশনের পর্দায়, এই শব্দটাও মনে হয় আপনি সংসদে বলতে পারবেন না। হ্যাঁ, বলতে পারবো না, এত মানে বলা খুব মুশকিল। কারণ কিন্তু কার্যত তাই চলছে। স্বৈরতন্ত্র বলতে পারবেন না, তানাশাহি বলতে পারবেন না, না কিছুই বলতে পারবো না। আমরা মানে অ্যাকচুয়ালি সংসদে বিরোধী পক্ষ কিছুই বলতে পারবে না। তাহলে তোমরা সেইগুলোর প্রতিশব্দ দাও। তোমরা বলছো আন্দোলনকারী অমুক তমুক হ্যান ত্যান, এক সময় তোমরা ব্যবহার করেছো এসব শব্দ বিরোধী যখন ছিলে। এখন তোমরা এসে ক্ষমতায় বলছো এসব হবে না, শব্দ বান এসব দেয়া যাবে না। তাহলে কি বান দেবে তোমাদের? তোমরা তো তলোয়ার লাঠি এইসব নিয়ে রাস্তায় বেরিয়ে যাও। তাহলে বিরোধীরা কি বাদ দেবে এবার তোমাদের? তোমরা তাহলে ঠিক করে দাও, তোমরা প্রতিশব্দ বার করে দাও, প্রত্যেকটি শব্দের প্রতিশব্দ বার করে দাও। নিশ্চয়ই আপনার মনে আছে একটা সময় যে এমার্জেন্সিকে তারা তানাশাহি বলেছিলেন। তখন অবশ্য আরএসএস ছিল, তখন অবশ্য জনসংঘ ছিল সেই সময়। কিন্তু এখন তো অলিখিত এমার্জেন্সি। এখন ওটা একটা মানে অর্ডিন্যান্স ডেকে করে আইনগত করে পরে, এবং পরে সেটা ক্ষমা চেয়ে নিয়েছিলেন যে আমার মানে এটা ডাকা খুব অন্যায় হয়ে গেছে। কিন্তু এরা তো অঘোষিত করছে, এরা তো মানে বলবে কি, এরা ক্ষমা চাইবে করে? গার্ডেনের ক্ষমা চাওয়ার মতো মানসিকতাই নেই এদের। এরা যা বলবে সেটাই ঠিক।
যার জন্য সত্যমেব জয়তে কথাটাই তুলে দিয়েছে, বলে এটা ওরা স্বীকৃতি দিয়ে দিয়েছে যে আমরা মিথ্যাই বলি। সত্যমেব জয়তে কথাটা তুলে দিয়েছে মানে কি, আরে বাবা আমরা মিথ্যাই বলি এবং মিথ্যাই বলে যাব। বেশ, ধন্যবাদ ধন্যবাদ মলয় বাবু। পরবর্তী কলার সুকুমার পান্ডা, বলুন সুকুমার বাবু। দিদি নমস্কার। নমস্কার। হ্যাঁ, আজকে যেটা আমরা শুনছি শব্দবন্ধন, শব্দবন্ধন 319 খানা শব্দ নিয়ে আজকে যেটা কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে আছে ইংরেজিতে 178টা আর হিন্দিতে আছে 151টা। তাহলে যে জিনিসটা নিয়ে আজকে শব্দ বন্ধ হচ্ছে, তা সেইটাই ওনাদের নেতৃত্বাধীন ওনারা ঠিক করুন। এই যে 319 খানা ভাষা প্রয়োগ করা যাবে না, এ তো মামুলি ভাষায় গ্রাম বাংলা সুকুমার বাবু, ভাষা নয়, শব্দ, শব্দ এবং শব্দ বন্ধন। শব্দ বন্ধ করা যায়, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি বলা যাবে? শব্দ শব্দ হ্যাঁ বলছি শব্দ, তার কি বলা যাবে? এটা হচ্ছে জুমলা, আমরা বলতে পারবো না, মানে গায়ের জোর, আমরা মিথ্যেবাজি বলতে পারবো না, এগুলো বলা যাবে না। আর 30 আমি দেখেছিলাম 319 খানা। আজকে যেভাবে যে জিনিসটা করছেন, এটা তো সঠিক জিনিস নয়। একটা জিনিস শব্দ এগুলো মানে বন্ধ করতে গেলে আমার মনে হয় প্রতিটি বিরোধী দলকে দেখে আমরা একটা এজেন্ডা তৈরি করব। আপনারা ফাঁকাইটা বলুন, আমরা সংসদ ভবন বলুন, রাজ্যসভায় বলুন, বিধানসভা বলুন, আমরা কোনো ব্যক্তি কোনো দলের থেকে আমরা এইগুলো প্রয়োগ করব না। সেটা কিন্তু করছেন না, শুধু বিরোধীদের উপর চাপ। এক এক দিক দিয়ে এক একভাবে এমনভাবে করছে যে জানো আমরাই যেন সবই কিছু। বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম, যিনি বলছেন অমিত শাহজি জুমলাবাজি কতবার ব্যবহার করছেন শব্দটা। আগে চিন্তা করতে হবে যে আমি কতটা ভালোবাসায় কথা বলি বা কোন শব্দ ব্যবহার করি, বিরোধীরা কোন শব্দ ব্যবহার করবে, মানুষকে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, প্রকৃত সত্যিকারে একটা জিনিস ঠিক, যদি শব্দ বন্ধটাকে সঠিক জায়গায় আনতে হয়, তাহলে প্রতিটা মানুষের সংসদ থেকে, বিধানসভা থেকে, রাজ্যসভা থেকে যদি একত্রিত করান, সাধারণ গ্রাম বাংলার মানুষও বলতে পারেন আপনি আশ্রয় ধর্ম অপরে শেখান। বেশ, বুঝতে পারা গেছে সুকুমার বাবু, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। তাপস রায়, পরবর্তী কলার, বলুন তাপস বাবু। হ্যাঁ নমস্কার। নমস্কার। দেখুন, সমুদ্র মন্থনে অমৃতের সঙ্গে গরলও উঠেছিল, তো সেই গরল ভক্ষণ করেছিল শিবশম্ভু, যার জন্য তার এক অপর নাম নীলকণ্ঠ। তো আমাদের ভারতবর্ষের জনগণ আজকে গরল পান করে নীলকণ্ঠ হয়ে গেছে। এই যে কক্ষর গোমাংস কিছু মানুষ, এটা গণতন্ত্রের ফসল, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা জিতে এসছে, কিন্তু তারা আমাদের এই অত বড় সংসদে তারা গেছেন, বা তাদের প্রোটেকশন দিতে হবে। সে একটা বাংলায় কথা আছে না, কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি খুলো। ঠিক তেমনি ওম বিড়লা আমাদের এই কক্ষর গোমাংস গুজরাট তনয়দয়ে কানে তুলো দিয়ে দিলেন, পিঠে কুলো বেঁধে দিলেন। এমন শব্দগুলো, যে শব্দগুলো ওদের বিরুদ্ধে বেশি প্রয়োগ করবে বিরোধীরা, সেটা জেনে বুঝে আগে সেগুলোই সংবিধান থেকে বাদ দিয়ে দিলেন, যাতে আমাদের পর্দানসীন এই গুজরাটি তনয়দয় লোকসভায় হাজির হতে পারেন। আমরা জানি যে লোকসভায় আমাদের প্রধানমন্ত্রী কোনো ডিবেটে অংশগ্রহণ করেননি, শেষ সময় এসে প্রধানমন্ত্রীর ভাষণটি দিয়ে চম্পট দেন। কারণ যেভাবে তিনি কোনো রকম কোনো সাংবাদিক সম্মেলন করেন না, কোনো রিপোর্টারের থেকে কোনো প্রশ্ন নেন না, উনি শুধু মন কি বাত করেন। আবার যাতে সংসদে ইন্টেলেকচুয়াল যেসব মানুষগুলো আছে, তাদের ভাষা বোঝার ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রীর নেই, এবং তারা যে সমালোচনা করবেন সেই সহ্য করার মানসিকতাও নেই, বুদ্ধিও নেই। যার জন্য তিনি, ওই যে বললাম, তিনি শুধু সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রীর ভাষণটা দেবেন এবং পত্রপাঠ বিদায় নেবেন। আমরা এগেন আর এগেন এই 8 বছরে দেখে আসছি। আমার মনে হয় এইসব ঘটনাগুলো ওম বিড়লাকে বোধহয় ব্যতিব্যস্ত করে তুলেছিল। তিনি দেখেছিলেন তাহলে কি প্রধানমন্ত্রী লজ্জাবতী লতার মতো কুঁকড়ে থাকেন,
তাহলে যাতে কুঁকড়ে না থাকেন তার ব্যবস্থা আমাকে করতে হবে। এই ব্যবস্থা তিনি করলেন। এমন এমন শব্দগুলো ব্যবস্থা তিনি উঠিয়ে দিলেন যে শব্দগুলো এই প্রধানমন্ত্রী এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বেশি ব্যবহার করা হবে। এখন কথা হচ্ছে যে শব্দগুলো তো তুলে দিলেন, এই যে শব্দগুলো, এই যে পাপা আপনি বলছিলেন ধর্ষণ, আমি এক্সপার্টদের মুখে শুনেছিলাম যে আগে বলাৎকার বলে বলা হতো, সেই বলাৎকারকে সরিয়ে দিয়ে ধর্ষণ শব্দ আনা হলো। এখন ধর্ষণ শব্দটাও তুলে দিতে হবে। তাহলে কি দেশ থেকে ধর্ষণ উঠে গেল? এই যে মানে সেই বা ধর্ষণ হলে সেই ধর্ষণের কথা প্রকাশ্যে বলা যাবে না সংসদে দাঁড়িয়ে, এ তো সেই বালির ভেতর মুখ লুকিয়ে ঝড় বন্ধ করার একটা কৌশল। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও তাপস বাবু। পরবর্তী কলার সুব্রত বন্দ্যোপাধ্যায়। বলুন সুব্রত বাবু। নমস্কার। নমস্কার। আপনি যদি খোড়াকে খোড়া বলেন তার কষ্ট হবে, আপনি যদি কালাকে কালা বলেন তার কষ্ট হবে, আপনি যদি বোবাকে বোবা বলেন তারও কষ্ট হবে। সিমিলারলি হাজার হাজার কোটি টাকার অস্বচ্ছ ফান্ডের পিএম কেয়ার্স ফান্ডের মালিক প্রধানমন্ত্রীকে যদি বলেন দুর্নীতিবাজ তার কষ্ট হবে। 15 লক্ষ টাকা বা 2 কোটি চাকরির কথা প্রেক্ষিতে যদি বলে যে এরা মিথ্যাবাদ, ওর কষ্ট হবে। যতগুলো শব্দ বাদ গেছে এই বিশেষণগুলো সব কটা বিজেপির ক্ষেত্রে প্রযোজ্য। শুধু বিজেপি না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, আদিত্য, এদিকে যোগী, সবার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। এই শব্দগুলো এরা নিতে পারছে না, যার জন্য বাদ দিয়েছে। আর কোনো কারণ নেই, কারণ এই কথাগুলো এদের রিপিটেডলি শুনতে হচ্ছে, কারণ এরা তো এই বিশেষণগুলো একদম পারফেক্টলি এদের জন্য। বেশ, বুঝতে পারা গেছে। ধন্যবাদ সুব্রত বাবু। আমাদের এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। বিরতির পর আবারও আমরা ফিরবো আলোচনায়, শুনবো আপনার কি মত। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। ছোট্ট একটা বিরতির পর আবারও আমি পারমিতা আপনাদের সামনে আপনার কথা নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের বিষয়, যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ সংসদীয় ভাষায় যে অসংবেদনশীল শব্দ, সেই শব্দ বাদ যেতেই পারে, কিন্তু সেই শব্দের দোহাই দিয়ে বিরোধীদের কোথাও গিয়ে কণ্ঠ রোধ করা, সেটা কি কোথাও সমীচীন? সংসদীয় গণতন্ত্রে তা কি সম্ভব? ফলে বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে স্বর চড়াতে শুরু করেছেন এবং এই নিয়ে আমরা চাইছি আপনারা কি ভাবছেন, আপনাদের কি মত, সেই মত আমাদের জানান। এই মুহূর্তে নিখিল রায় রয়েছেন টেলিফোনে। নিখিল বাবু, আপনাকে স্বাগত অনুষ্ঠানে, শুনবো আপনার কথা। বলুন। নমস্কার। একটা আমরা নাটক দেখেছিলাম, সেই নামটা ছিল চুপ আদালত চলছে। আজকে দেখছি বিজয় তেন্ডুলকারের নাটক চুপ আদালত চলছে। হ্যাঁ, এটাও সেই দেখছি চুপ, বিরোধীদের বলছে চুপ। এখন নরেন্দ্র মোদী মন কি বাত চলছে। নরেন্দ্র মোদী তো না, চুপ সংসদ চলছে, সংসদের মধ্যে বলা যাবে না। সংসদেই বলা যাবে না, এটা তো বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্য। এবং আজকে শুনলাম বা জানলাম যে ধর্ণা দেওয়াও যাবে না। উনি তো এখন বিরোধীদের ভয় পাচ্ছে, উনি তো কোনো কথা শুনতে চাইবেন না। ও যে কিছু যে শব্দ চয়ন করে বলে দিলাম যে এই শব্দ বা এই শব্দ সমষ্টিগুলো বলা যাবে না, এটা তা না। ও টোটালি বিরোধী পক্ষকেই চোখের সামনে দেখতে চায় না, বিরোধীদের কণ্ঠরোধ করতে চায়। এর আগে আমরা দেখেছি সংবাদপত্রে ও গলা টিপে ধরেছে, চ্যানেল বন্ধ করতে চেয়েছে, বুদ্ধিজীবী, লেখক, সমালোচক প্রত্যেককেই জেলে ভরেছে। ওনার কাজ হচ্ছে একটাই, যেন তেন প্রকারে ধ্বংস করে দাও, বাইরে কোনো কাউকে কিছু করতে। উনি তো নিজেই বলে দিতে পারেন যে এখন মেজরিটি আছে, ভাই আমি এখন যতদিন বেঁচে থাকবো প্রধানমন্ত্রী থাকবো, আমাকে কাউকে কিছু দরকার নেই। সে বিল পাস করিয়ে উনি রাষ্ট্রপতির কাছে করে নিতে পারেন। আমরা দেখেছি সংখ্যাগরিষ্ঠতার জন্য ইন্দিরা গান্ধীও ভুল পদক্ষেপ নিয়েছিলেন, তিনিও আঘাত করেছিলেন গণতন্ত্রে। তার ফল কি হয়েছে? আজকে বিভিন্ন রকম যে ধরনের কার্যাবলী এবং যে ভাষা চয়নের কথা, শব্দ চয়নের কথা বলছে, এটা একটা উপলক্ষ। ওর উপলক্ষ হচ্ছে বিরোধীদের চুপ করিয়ে রাখো, ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করো। আমি যেটা মনে করবো 56 ইঞ্চি ছাতি নিয়ে, সেইটাই জনগণকে মেনে নিতে হবে। আমি কারুর কথা শুনবো না। ও নোটবন্দি, চাকরি, ও অশোক স্তম্ভ, ও সেন্ট্রাল ভিস্তা, এসব ও চলে যাক। ও যা করছে আমি সব, ভারতবর্ষের আমি হচ্ছে প্রধান, আমি সর্বেশ্বরবা, এইটাই ও প্রমাণ করতে চাইছে। বিরোধীদের গণতন্ত্র, জনগণের গণতন্ত্র বলে, অধিকার বলে কিছু নেই, ভোটেরও দরকার নেই। কি চাইছে আমি বুঝতে পারছি না। এই দ্বিতীয় শ্রীলঙ্কার মধ্যে যেদিন আমাদের জনগণ খেতে রাস্তায় নামবে, সেদিন ওর শিক্ষা হবে। আমার মনে হয় এভাবে ভারতবর্ষকে দমিয়ে রাখতে পারবে না। জনগণ একদিন না একদিন জেগে উঠবে। আগামী দিনে ওর পতনের রাস্তা উনি খুলেছেন।
অনেক ধন্যবাদ নিখিলবাবু। এবং নিখিলবাবু, আপনাকে বলি, আপনি প্রথমেই যে নাটকের কথা দিয়ে শুরু করলেন, অর্থাৎ চুপ আদালত চলছে বিজয় কৃষ্ণর, যে বিজয় তেন্ডুলকারের যে নাটক, সেই নাটকের কথা বলে আপনি আমার একটা স্মৃতি কোথাও গিয়ে যেন একটু উস্কে দিলেন। আমার মনে পড়ে গেল নরক গুলজারের কথা। নরক গুলজার একটা গান ছিল, নিশ্চয়ই আপনারা যারা নরক গুলজার দেখেছেন তাদের নিশ্চয়ই মনে রয়েছে, ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না। এক্ষেত্রে ভগবান কাকে বলা হচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। এই মুহূর্তে সংলাপ নিয়োগী আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বলুন সংলাপ বাবু, নমস্কার। শুনতে পাওয়া যাচ্ছে সংলাপ বাবু? হ্যাঁ হ্যাঁ বলুন সংলাপ বাবু, টেলিভিশন সেটে ভলিউমটা একদম শূন্য করে দিন, টেলিফোনে কথা বলুন। হ্যাঁ দেখুন, অসুবিধা হচ্ছে না স্যার? বলুন, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। নমস্কার। কলকাতা টিভির প্রত্যেকে নমস্কার। শব্দ করলে জব্দ হবে, ঠিক আছে, এইটা হেডিংটা থাকলে খুব ভালো হতো, কারণ উনি নিজেও শব্দ করতে পারেন না। উনি সবটাই প্রম্পটার নিয়ে কথা বলেন, তা করুক, কম্পাউন্ডার করুক, কোনো অসুবিধা নেই। ওই যে বললাম, ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না। গোলযোগ সইতে পারে না, একদম। তা এটা নাটকের আজকের গান না, অনেক আগের গান। ওরা এলে এইসব গান হয়তো নরক গুলজারের গান, নরক গুলজারের নরক গুলজার অনেক পুরনো নাটক। তা যাই হোক ম্যাডাম, আমি একটা কথা বলছি, এইভাবে কোনোদিন কিছু করা যায় না। আজকে এই অপদার্থটা চিন্তা করুন, যখন গ্যাসের দাম বাড়লো স্মৃতিরানীকে চালিয়ে দিল, আজকে কোনো ওইটা নিয়ে কথা বলে না। আজকে ওরা বিরোধীদের স্বর কেন করছে? বিরোধীরা, আমি আপনাকে বলছি, অপদার্থ, অযোগ্য, মিথ্যাবাদী, সন্ত্রাস সৃষ্টিকারী নরেন্দ্র মোদী ভারত থেকে নিপাত যাক। প্রথম কথা এটা আমি বলে কথা শুরু করছি। আজকে বিরোধীরা যেটুকু বলতে পারে এই সংসদে, তাও কোভিডের জন্য অনেক কিছু করেছে, সংসদ চালাতে দেয়নি। ওরা এখন এই সুযোগটা পাচ্ছে না। ও তো লোকের সঙ্গে, আপনাদের সঙ্গে, আপনাকে মানে বলছি না, মেন কোনো ওর নিজের যেসব পেটুয়া চ্যানেল, তাদের কাছেও কোনোদিন সাংবাদিক সম্মেলন করতে পারেনি, কারণ উনি কথা বলতে পারে না। তো জানবে কি করে একটা অশিক্ষিত? ইন্টার পলিটিক্যাল সায়েন্স জীবনে শুনেছেন কি লেখাপড়া? এটা কোথাকার সায়েন্স? আমি আমার জীবনে শুনিনি এটা কোন জায়গায় কোন কলেজে পড়া হতো। তা সেই জায়গায় ও এরকম ভুল করবেই। আর একটা কথা বলছি, বিরোধীদের এইভাবে আটকানো যাবে না। বিরোধীরা নিজেরা যদি নিজেদের দিকে না ঠিক হয়, নালে কিন্তু ভারতবর্ষে ভয়ঙ্কর দুর্দিন, এবং এই বিরোধীরা সেই দুর্দিনের মধ্যে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের মিডিয়াকে অনেক সচেতন হতে হবে। আজকে শ্রীলঙ্কায় মিডিয়ার কি অবস্থা আমরা তো দেখতে পাচ্ছি। সাধারণ লোক সরকারি মিডিয়ার ওপর বসছে। আজকে এইভাবে মিডিয়ার কন্ট্রোল কথা বুঝতে পারা গেছে। ধন্যবাদ সংলাপ বাবু। বিমল রাহা পরবর্তী কলার আমাদের সঙ্গে। বলুন বিমল বাবু, নমস্কার। দিদি ভাই, আমার স্নেহাশিস নেন, শুভেচ্ছা নেন। আর এই আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রচন্ড প্রচন্ড ধন্যবাদ দিচ্ছি। বলুন, শুনবো। এতগুলি শত শত বাংলা, ইংরেজি, হিন্দি মিলে আছে, এত সাহসী চ্যানেল আমি আমার চোখে পড়ে না। ধন্যবাদ আপনাকে আরো একবার। হ্যাঁ, যাই হোক, এখন এই কথাটা বিরোধী স্বরে নিষেধাজ্ঞা কেন্দ্রে। আচ্ছা, এটা শুধু বিরোধী শব্দ তো নয়, বিরোধীর জন্য তো নয়, সবার জন্যই প্রযোজ্য। হ্যাঁ, সকলের জন্যই প্রযোজ্য। হ্যাঁ, অতএব এটা কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল টু অল দি অপোনেন্ট পার্টি। আচ্ছা, আমি নীতি বিরুদ্ধ কথা যদি বলি, এটা কি খারাপ কথা হলো? মানে পার্লামেন্টের বাইরে, কিন্তু সংসদে যখন সমালোচনা হবে তখন সরকারকে তো, যদি এরকম কোনো ঘটনা ঘটে, ধর্ষণের মতন ঘটনা ঘটে, সেক্ষেত্রে ধর্ষণ যে হয়েছে বা সরকারকে যদি স্বৈরাচারী বলা হয়, তাহলে সেটা তো বিরোধীরাই বলবে, এটা তো বিরোধীদেরই কণ্ঠস্বর হবে। যে বলাৎকার কথা হতো, আচ্ছা, বলপূর্বক যে কাজ করা হয় সেটা বলাৎকার বলা হয়। আর এখন ধর্ষণ শব্দ হচ্ছে পার্টিকুলারলি রেপড বাই দ্য অপোনেন্ট সেক্স, এই কথা ধর্ষণ। এটা পুরুষের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, মহিলা ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু যাই হোক, তাহলে ওটা চলবে না। আচ্ছা, স্বৈরাচারী শব্দটা আপনার কি মনে হয় বিরোধীরা ব্যবহার করতে পারবে না? কিন্তু অবাক, এটা সারা কোন জায়গায়, কোন কোর্টে, সুপ্রিম কোর্ট বলুন, যে কোনো জায়গায় বলুন, কোন সংসদে, কোন মিটিং এ, মিছিলে বা কোন আশ্রমে, কোথাও এইসব শব্দগুলো ব্যবহার চলবে না, বলবে না কেউ। এটা কি ছেলে মানুষই না? আমরা যেটা দেখেছি যে সংসদের উভয় কক্ষে কোথাও গিয়ে একটা, যাতে কোনো রকম কোনো ভাষাগত, জাতিগত বা ধর্মীয় ভাবাবেগে আঘাত না লাগে, এরকম শব্দ বা শব্দবন্ধ ব্যবহার করা যায় না। এটা বহুদিনের রীতি। কিন্তু কোথাও গিয়ে এই শব্দগুলো, এই শব্দবন্ধগুলো কোথাও গিয়ে কি কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করে?
কোথাও গিয়ে কি কোনো জাতিগত বিদ্বেষের ওপরে আঘাত করে? অতি দানে বলির বদ্ধ সর্বম অত্যন্ত গরিতম অল এক্সেস ইজ ব্যাড। যা করেছে টিকবে না। ঈশ্বরের ইচ্ছা নাই এরা থাকুক। আমি আপনাকে বলছি, আমার বয়স 82, একবার এসেছিলাম এই কদিন আগে আমার টিভিতে, হ্যাঁ, রিটায়ার্ড প্রফেসর, বহু দেখলাম। এখানে একমাত্র একটি লোক অটল বাজপেয়ী বলেছিলেন, ওই মোদী গিয়ে বলেছিলেন তুমি রাজধর্ম পালন করো 2002 সালে। সেটা বোধহয় বিজানের আমরা পড়েছি, আমি দেখেছি তুমি রাজধর্ম পালন করো। সেই বিজেপির পার্টি এখন এই ধরনের দিনের পর দিন 150-200 খানার শব্দ তো মনে থাকবে না, মুখ দিয়ে বেরিয়ে যাবে, তার পরিণতি কি বের করে দেবে সেটা কিন্তু বলেনি। কিন্তু এখনো পার্লামেন্ট থেকে বের করে দেবে কিনা বা বিরোধী যারা বলে যদি আপনজন লোকেরা ফট করে দুর্নীতি কোথাও বলে ফেলেন সেটাকে তাকে বের করে দেবে, তার কিন্তু এখন বলে না। আগে দেখছে কি মানে মুড়ি ভাত টিপে দেখছি, সব ভাতগুলি সব একটা ভাত টিপে দেখছে যে সব ভাত হারিয়ে হয়েছে কি মানে সব সেদ্ধ হয়েছে কিনা। বেশ, বুঝতে পারা গেছে। ধন্যবাদ আপনাকে বিমল বাবু, আপনার বক্তব্য খুবই স্পষ্ট এবং পরিষ্কার আমরা বুঝতে পেরেছি। এই মুহূর্তে নবকুমার মণ্ডল রয়েছেন। বলুন নবকুমার বাবু। নমস্কার। নমস্কার। বেশ কিছুদিন ধরে একটা কথা কিছুদিন শুনতে পাচ্ছি না, বা বলার ইচ্ছা থাকলেও অনেকে বলছেন না, যে ভারতবর্ষে সর্বাপেক্ষা শক্তিশালী হচ্ছে ভারতবর্ষের সংবিধান। যে সংবিধানে নিচে বসে আমাদের সমস্ত কেন্দ্র রাজ্য সমস্ত সরকারকে দেশ চালনা বা পরিচালনা করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যক্তির প্রাধান্যই প্রধান হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু সংবিধান, যে সংবিধান প্রণেতারা ভারতবর্ষের মতো দেশের জন্য তৈরি করেছিলেন বহু চিন্তা ভাবনা করার পর, সেই চিন্তা ভাবনাকে জলাঞ্জলি দিয়ে যা খুশি তাই করছে, প্রয়োজন হচ্ছে সংবিধান সংশোধনের পথে চলে যাচ্ছে। কিন্তু এই যে সংবিধান সংশোধন কেন হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতার জোরে যা খুশি তাই করতে চাইছে। কিন্তু এরা জানে না সংবিধানের চাবুক মানে ভারতবর্ষের আমরা সবাই রায়া, এইগুলো আমাদের সেবা করার জন্য আছে। এই প্রধানমন্ত্রী থেকে আর সকলে ভারতের দরিদ্র জনগণকে সেবা করার জন্য আছে সংবিধান মেনে, সেই কথাটা ভুলে যাচ্ছে। এবং আমাদের প্রত্যেকেরই এই সংবিধানকে নমস্কার করে সব কথা রেডিও টিভিতে বলার দরকার আছে, এবং সেইটা হলেই জাগ্রত হতে পারবো আমরা ভারতবাসীরা। নমস্কার। অনেক ধন্যবাদ নবকুমার বাবু। এই মুহূর্তে স্বপন দাস রয়েছেন টেলিফোনে আমার সঙ্গে। বলুন স্বপন বাবু। নমস্কার। নমস্কার দিদি আপনাকে। এই যে বিরোধী পক্ষের নিষেধাজ্ঞা কেন্দ্রের বিরোধী স্বরে, এটা কি কোনো আইনত ডকুমেন্টস না, ওরা নিজেরাই বলছে? আর যদি আইনত কিছু নেই তাহলে যে কেউ এর অবমাননা করবে, এটা কোনো নেই। যে কেউ আজকে শ্রীলঙ্কায় হয়েছে, আজ কালকে ভারতে হবে, এটা কোনো নেই। আপনি দুর্নীতি করলে আপনার উপরে কথা বলবেই, আপনি যতই যা হোক না কেন। আপনি যখন আইনি কোনো একটা বন্দোবস্ত করবেন তখন আলাদা কথা, নাহলে যে কোনো মানুষ আপনার বিরুদ্ধে কথা বলবে। এটা তো জানা উচিত কেন্দ্র সরকারের। আর কিছু বলবেন স্বপন বাবু? হ্যাঁ, আমি বলতে চাই যে এটা কি কোনো আইন করে পাস করে বের করেছে না, এমনিই বলেছে ওরা? এই মুহূর্তে আর কেউ রয়েছেন টেলিফোন লাইনে? দীপক মুখোপাধ্যায়। বলুন দীপক বাবু। নমস্কার। ইয়েস পরমিতা, গুড ইভিনিং। প্রফেসর দীপক মুখার্জি বলছি। গুড ইভিনিং, বলুন। দেখুন, আমি একটা কথা বলি স্পষ্ট করে, যদি সত্যি কথাটা পরিষ্কার সত্যিভাবে বলা যায় এবং অপরাধটা যদি সবার সামনে তুলে ধরা যায়, চোখে আঙুল দিয়ে দেখানো যায়, তখন কিন্তু অনেকেরই গায়ে ফোসকা পড়ে, গায়ে জ্বালা হয়। পার্লামেন্টটা হলো আলোচনার বিষয়বস্তু, সত্যি মিথ্যে সব তুলে ধরা, আসল প্রকৃত দেশের ঘটনাকে তুলে ধরা।
সেখানে যদি কোনো মিথ্যাচার হয় সেটাকে তুলে ধরা হয়, যেখানে আলোচনা সমালোচনা বিতর্ক সবটাই হবে, সরকার বিরোধী পক্ষ তারা একে সমালোচনা করবে, বিরোধীরা সেই, এবং অপরাধের প্রতিবাদ করতে হলে দুটো চড় মারতে হয় গালে বা থুতু ছিটিয়ে দিতে হয়। তখন কিন্তু খুব নরম ভাষায় বললে কাজ হয় না, তখন দুটো রূঢ় ভাষা ব্যবহার করতে হয়। আমরাও যখন রেগে যাই তখন কিন্তু দু একটা গালাগালি মুখ দিয়ে বেরিয়ে যায়। আমি দীপকবাবু কিছুক্ষণ আগেই আমরা একটা প্রতিবেদন দেখিয়েছিলাম, নিশ্চয়ই আপনি প্রথম থেকেই দেখছেন অনুষ্ঠানে, একজন দলিত মহিলা তাকে যেভাবে ধর্ষণ করা হয়েছে এবং তারপর শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পর থেমে থাকেনি দর্শকরা, তার পায়ের উপর দিয়ে এইভাবে মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়েছে যে তার একটি পা কেটে বাদ দিতে হয়েছে। হ্যাঁ, এই ঘটনাটা যদি প্রতিবাদ করতে হয়, এই ঘটনা যদি সংসদে ওঠে, যদি বিরোধীরা এই নিয়ে কথা বলেন, সেক্ষেত্রে তারা কি বলবেন? তখন দুটো চড় মারতে হলে দুটো গালাগালিও দিতে হয়। নৃশংস ঘটনা, এর থেকে গালাগালিটা ভালো শব্দ, এই পা কেটে বাদ দেওয়ার থেকে গালাগালিটা খুব ভালো শব্দ। কিন্তু কথা হচ্ছে অনেকের গায়ে ফোসকা পড়ছে। বাবু এই নৃশংস শব্দটাও হয়তো কোন সময় দেখা যাবে বাদ চলে গেছে সংসদে, হতে পারে। এবারে ঘটনা হচ্ছে যখন গণতন্ত্র বিপন্ন, সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, একতা নষ্ট হচ্ছে, অর্থনীতি গোল্লাই যাচ্ছে, জাতির বিপন্ন, তখন আপনাকে প্রতিবাদের সুর চড়াতে হবে। তখন দু একটা কথা খারাপ বেরিয়ে যাবে, কিন্তু তখন যারা করছে তাদের গায়ে কিন্তু খুব জ্বালা হতে থাকবে, এবং সেই জন্য তারা বলছে এই শব্দগুলো ব্যবহার করবে না। একদমই একদমই, ধন্যবাদ দীপক বাবু। পলাশ সর্দার রয়েছেন, বলুন পলাশ বাবু, নমস্কার। বলছি যে কেন্দ্রের মন্ত্রী হোক আর বা রাজ্যের মন্ত্রী হোক, হ্যাঁ কেন্দ্রের মন্ত্রী, আপনি টেলিভিশন সেটে ভলিউমটা একদম শূন্য করুন, টেলিফোনে কথা বলুন আমাদের সাথে, টেলিফোনে কথা বলুন। হ্যাঁ বলুন। কেন্দ্রের মন্ত্রী হোক বা রাজ্যের মন্ত্রী হোক, সবাইরে তলায় হাত দিয়ে দেখতে বলুন, তাহলে নিজের গার গন্ধ নিজেই পাবে নাকে। বেশ, বুঝতে পারা গেছে। আর কে রয়েছেন বলুন, নমস্কার। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একেবারে শেষে আমরা একটা ছবি আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদের দেখাবো নর্মদার ছবি, যে নর্মদা পূর্ব থেকে পশ্চিমে বয়ে যাওয়ার কথা। পূর্ব থেকে পশ্চিম বাহিনী নর্মদার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের পর্দায়। কিন্তু সর্দার সরোবর বাঁধ, সেখানে বৃষ্টির জল জমা হওয়ার ফলে এই নর্মদা কিন্তু উল্টোভাবে বইতে শুরু করেছে, অর্থাৎ যে নর্মদা নদীর পূর্ব থেকে পশ্চিমে বয়ে যাওয়ার কথা, সেই নর্মদা কিন্তু এখন পশ্চিম থেকে পূর্বে বয়ে চলেছে, এবং সেটা হচ্ছে সর্দার সরোবর বাঁধের ওপরে বর্ষার জল জমার কারণে। এই ছবি আপনাদের দেখাচ্ছি, তার পেছনেও একটা গূঢ় কারণ রয়েছে। এই ছবি কোথাও গিয়ে কি একটা প্রতীকী ছবি? আমাদের দেশের রাজনীতিতে কোথাও এই ছবি কি কোনো প্রতীক বা কোনো ইঙ্গিত বহন করছে যে স্রোত উল্টো দিকে বইতে শুরু করেছে? আর সেটা টের পেয়ে কি বিরোধীদের কণ্ঠস্বর এভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে? সংসদীয় ভাষা থেকে অসংবেদনশীল শব্দ বাদ যেতেই পারে, কিন্তু সংবেদনশীলতার অজুহাত দেখিয়ে শুধুমাত্র বিরোধীদের মুখ বন্ধ করাটা গণতন্ত্রের পক্ষে মোটেই যে সুখকর নয়। এই বিপরীত স্রোত বা উল্টো স্রোত কোথাও গিয়ে কি সরকার পক্ষকে ভীত করে তুলছে? এই প্রশ্ন রেখেই আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করলাম। রাত 9টায় অতি অবশ্যই চোখ রাখবেন কলকাতা টিভিতে। দেখতে ভুলবেন না যে খবর সবার আগে। অন্যান্য সব খবরের জন্য দেখুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।